একটা ছোট্ট টেস্ট টিউবে আস্ত একটা কলা গাছ অর্থাৎ টিস্যু কালচারের মাধ্যমে তৈরি হচ্ছে কলার চারা। কলা চাষ যে সমস্ত কৃষকরা করে থাকেন তারা জানান, সঠিক মানের কলার চারা না পাওয়ার জন্য সেই কলা চাষে কৃষক কখনোই লাভ করতে পারবেন না। সেক্ষেত্রে কৃষক যদি এই টিস্যু কালচারে তৈরি কলার চারাটি বেছে নেন তবে কিন্তু লাভের অংশটা থাকবে অনেকটাই। আর সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং বর্তমানে আমরা যে ল্যাবে দাঁড়িয়ে রয়েছি সেখানেই কিন্তু টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের চারা, যার মধ্যে কলার চারা অন্যতম। আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মৌমিতা চক্রবর্তী ম্যাডামকে। আমরা ম্যাডামের সঙ্গে কথা বলে এই টিস্যু কালচার সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেব। আচ্ছা ম্যাডাম, প্রথমেই যেটা জানতে চাইবো, নমস্কার, এই টিস্যু কালচার ব্যাপারটা কি? টিস্যু কালচার ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্ল্যান্ট সেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা প্ল্যান্ট সেল থেকে পুরো একটা গাছ তৈরি হতে পারে। তো সেটাকে বলে, এই কোয়ালিটিটাকে বলা হয় টোটিপোটেন্সি। এই যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটাকে কাজে লাগিয়ে যে কোনো একটা প্ল্যান্টের খুব ছোট একটা অংশ নিয়ে সেটাকে বিভিন্ন মাধ্যমে কালচার করে তার থেকে পুরো একটা গাছ তৈরি করা হয়। এটাই হচ্ছে টিস্যু কালচার। আমরা তো এখন তো আশেপাশে দেখতে পাই অনেক কৃষকই টিস্যু কালচারের চারা নিতে আগ্রহী হচ্ছে। তো টিস্যু কালচারের চারা নিলে কৃষকের লাভ কতটা থাকবে, তারা কি সুবিধা পাবে? কৃষকের লাভ, এক্ষেত্রে কৃষকের লাভ হচ্ছে তারা যে মাইক্রো প্ল্যান্টগুলো নিচ্ছে, এই টিস্যু কালচার পদ্ধতিতে যে গাছগুলো তৈরি হয় সেগুলো হার্ডেনিং করার পরে তাদের আমরা চারাগুলোকে বা যে কোনো ল্যাব থেকেই যে চারাগুলো আসে সেই চারাগুলোকে তারপরে বিক্রি করা হয়। তো একটা তাদের যে প্রথম যে চারা রোপণের যে রিস্কটা থাকে সেই রিস্কটা তাদের থাকে না। তারা সেই ছোট গাছগুলোকে নিয়ে গিয়ে সেগুলো অলরেডি হার্ডেন প্ল্যান্ট, সেই গাছগুলোকে নিয়ে গিয়ে তারা সরাসরি মাঠে লাগিয়ে দিতে পারে। আর এই মাইক্রো প্ল্যান্টের একটা মূল উপকারিতা হচ্ছে এগুলো সবসময় কিন্তু রোগ জীবাণু মুক্ত হয়। তাই জন্য এগুলো থেকে যে গাছ আমরা পাই তার ফলন ইউজুয়ালি ভালো হয়। আচ্ছা, সাধারণ কলা গাছের চারার তুলনায় কি এই চারা যদি কৃষক নেয় তবে কি খরচ কমবে? খরচ তাদের এভাবে কমবে যে তাদের যে রোগের জন্য যে ফলনটা কমে যায় সেই ফলনটা তাদের কমবে না। এবং আমাদের যে টিস্যু কালচারে যে গাছগুলো হয় সেই গাছগুলোর পাদির সংখ্যাও অনেক বেশি হয়, 18 থেকে 20 এবং 24 এরকম। আমাদের এখানে যে ডেমনস্ট্রেশন প্লট আছে সেখানে আমরা সেরকমও পেয়েছি। তো সেই কারণে আমরা আমাদের কলার কাদি যখন বেশি হবে তখন ফলন অটোমেটিক্যালি বাড়বে। তো এইভাবে তারা উপকৃত হতে পারবে। আচ্ছা, এই চারা নিয়ে গিয়ে জমিতে বসানোর পর কি কোনো বিশেষ পরিচর্যার দরকার হয়? না 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 না, একদমই নর্মাল যে অঞ্চলে যেভাবে কলা চাষ হয় সেভাবেই এই কলাগুলো চাষ হবে এবং সেভাবেই তার থেকেই ফলন পাওয়া যাবে। কি কি বিষয় নজর দেওয়া দরকার কলা চাষের ক্ষেত্রে? কলা চাষের ক্ষেত্রে তো প্রথমে হচ্ছে পিট করে দেওয়া উচিত। হ্যাঁ, ডবল রো সিস্টেম করা যেতে পারে। তারপরে হচ্ছে কলা চাষে একটু সার বেশি লাগে, সেই সার দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এগুলোই কলা চাষের মেইন। আর সেরকমভাবে যেটা ডিস্টেন্স মেনটেন সেগুলো তো কৃষকরা করেই থাকেন। হ্যাঁ, আচ্ছা, এখানে তো টিস্যু কালচারের চারা তৈরি হচ্ছে, কৃষকরা কি এখান থেকে পাচ্ছে? হ্যাঁ, আমাদের এখানে যে টিস্যু কালচারের চারা তৈরি হয় সেগুলো আমরা এখানে আসলে এই টেকনোলজিটার কিছু বক্তব্য আছে। যেমন আমাদের প্রথমে এই টিস্যু কালচার যদি গাছ তৈরি করতে হয় তাহলে আমাদেরকে একটা মাদার ব্লক মেনটেন করতে হয়, যে ব্লকে কোনো রোগ জীবাণু লাগবে না। আমরা যে অংশটা নিয়ে আসব, যে অংশটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে সেটাকে বসানো হবে তার বিভিন্ন ফেজ থাকে। 3টে বা 4টে ফেজের পরেই কিন্তু পূর্ণাঙ্গ প্ল্যান্টটা পাওয়া যায়। ছোট যে পূর্ণাঙ্গ মাইক্রো প্ল্যান্ট বলা হয় সেটা পাওয়া যায়। তো সেই অবধি যেতে গেলে 3টে বা 4টে ফেজ অতিক্রম করতে হয়। তাই জন্য এই ছোট যে মাদার ব্লক থেকে আমাদের কিন্তু এই এক্সপ্ল্যান্ট বলা হয়, যে অংশটা আমরা যে টিস্যুটা নিয়ে আমরা মিডিয়াতে বসাবো সেই টিস্যুটাকে ওই মাদার ব্লক থেকেই
আনতে হয়, এবং তারপরে এই 4টে ফেজ বা 5টা ফেজের পরে কৃষকরা যে এর পরে আমাদেরকে হার্ডেনিং বলে একটা পদ্ধতি আছে, যেটা আগেও বললাম যে এই পদ্ধতিতে পুরোপুরি চারা গাছটা পুরোপুরি শক্তপোক্ত হয় বলা যেতে পারে। তো হওয়ার পরে তারপরে আমরা চাষিদের হাতে সেটা তুলে দিতে পারি। এই কাজটা বহুদিন ধরেই আমাদের এখানে হয়। তো সেখান থেকে আমরা ছোট ছোটোভাবে যতটুকু বেরোয় ততটুকু, এবার বিভিন্ন চাষির রিকোয়ারমেন্ট বিভিন্ন থাকে। এই অঞ্চলে যেমন মালভোগ হয়, আর G9-এরও কিন্তু আমাদের চাহিদা রয়েছে। তো G9 আমরা আগেও বিক্রি করেছি, মালভোগও আমরা বিক্রি করেছি। তো এই দুটোই আমরা এখান থেকে মেইনলি এই 2 প্রকারের চারাই আমরা আগেও বিক্রি করেছি, আর এখনও আমরা এই 2 প্রকারের চারার ওপরই নজর দিচ্ছি বেশি করে, যেহেতু এখানকার কমিউনিটিতে এই চারাগুলোর এবং এদের ফলনও, আমাদের যেটা বলছিলাম যে এদের ফলনও কিন্তু আমাদের এখানে ভালো হচ্ছে। তো এখান থেকে নিয়ে, এবং গাছের আরেকটা জিনিস যে আমাদের টিস্যু কালচার থেকে আগে যে গাছ বেরিয়েছে সেটা দেখা গেছে যে গাছগুলোর হাইট খুব বেশি হয় না, ছোট হাইটেই অনেক কাঁদি পাওয়া যায়। তো কৃষকরা ওই সেকেন্ডারি হার্ডেনিংয়ের পরে আমাদের নেট হাউস থেকে ওনারা চারা সংগ্রহ করে নিয়ে যেতে পারে। আচ্ছা, আপনি জানালেন যে এলাকার বহু কৃষক এই চারা বেছে নিচ্ছেন। তো একজন কৃষক যদি এই এবার একজন কৃষক যদি এই টিস্যু কালচার চারার মাধ্যমে কলা চাষ করে থাকেন, তিনি কেমন টাকা লাভ করতে পারবেন পার বিঘাতে? পার বিঘাতে উনি যে টাকা পান মোটামুটি সেই টাকাই উনি পাবেন, কিন্তু ওনার যে এই যে মাঝে যে ভাগগুলো, মাঝে যে এই যে ডিজিজের জন্য ওনার যে খরচটা, বা ওনার যে প্রথম লাগানোর পরে ডিফারেন্ট সাকার, সেই সাকারের যে গাছের কোয়ালিটি, সেই কোয়ালিটি অত ভালো হবে না। কিন্তু টিস্যু কালচার থেকে যদি গাছ করেন উনি, তাহলে তার কোয়ালিটি অনেক ভালো হবে। এবং আমরা এখানে আমাদের এখানে এবং আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারও যে গাছ বন্টন করে কৃষকদের মধ্যে, সেটাও টিস্যু কালচারের গাছই বন্টন করে। তো আমরাও মোটামুটিভাবে এই যে কৃষকদের কাছে যে ছোট ছোটোভাবে যে গাছ বিক্রি করি, সেগুলো আমরা সেই রেটেই বিক্রি করি। তো সেক্ষেত্রে ওনারা 13-14 টাকা করেই পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে ওনাদের মূল প্ল্যান্টিং মেটেরিয়ালের জন্য ওনাদের খরচ কম হবে একটা, আর ফলন বাড়বে ইন দ্য সেন্স ওখানে কোনো ডিজিজ হচ্ছে না, এটাই হচ্ছে মেইন কথাটা। সেই জন্য ওনাদের প্ল্যান্টিং মেটেরিয়ালের কোয়ালিটিটা অনেক বেটার হবে। তাই জন্য আস্তে আস্তে করে ওনারাও স্বাভাবিকভাবেই আসক্ত হবেন এই চাষ করার জন্য। এবং আর একটা সুবিধা হচ্ছে যে এই ইয়েতে ওনারা যখন মার্চ এপ্রিলেই আমাদের কলাটা বেশি বিক্রি হয়, তো মার্চ এপ্রিলের পরে থেকে বিক্রি হয়, কিন্তু আমরা তো সারা বছর এখানে আপনারা দেখছেন যে সারা বছরই আমরা কিন্তু চারা তৈরি করতে পারি। সেই জন্য পুরো বছরেই যদি সাইকেলটা পুরো বছরেই আমাদের চলতে থাকে। আচ্ছা ম্যাডাম, অনেক ক্ষেত্রে দেখা যায় কৃষকরা একটা কলা গাছ হয়ে যাওয়ার পর সেখান থেকে যে চারা বেরোয় সেটাই ব্যবহার করে। তো টিস্যু কালচারের ক্ষেত্রে কি সেটা করা সম্ভব? হ্যাঁ, সেটা করা সম্ভব, কিন্তু প্রথমবার হয়তো একই রকম উনি ফলন পাবেন, কিন্তু ধীরে ধীরে 2বার বা 3বারের পরে কাঁদির সংখ্যা অটোমেটিক্যালি কমবে। এটা প্রথমবারে যতটা পরিমাণ কাঁদি যদি 18টা মিনিমাম পাওয়াই যায়, কিন্তু সেটা পরের বারে পাওয়ার সম্ভাবনাটা কমে আসে। আপনারা শুনে নিলেন সাধারণ কলার চারা আর এই টিস্যু কালচার কলার চারার মধ্যে পার্থক্যটা আসলে কি। সাধারণভাবে যে সমস্ত কৃষকরা কলার চাষ করে থাকেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কলা গাছে বিভিন্ন ধরনের রোগ হয়, যার ফলে কিন্তু কলা গাছের অনেকটা অংশই ক্ষতির মুখে পড়ে। আর এই টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি কলার চারা যদি কৃষকরা ব্যবহার করেন, তবে রোগে যে টাকাটা কৃষকের খরচ হয় সেই টাকাটা কৃষকের খরচ যেদিকে হচ্ছে না, স্বভাবতই কৃষক কিন্তু ওই টাকাটা লাভ করে ঘরে তুলতে পারছেন। তাই আপনারাও যারা ভাবছেন এই পদ্ধতিতে কলার চারা নেবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এই টিস্যু কালচার পদ্ধতিতে কলার চারা নিজেদের জমিতে বসালে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।